হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স স্টেটস। আজকে ভেক্টরের দ্বিতীয় লেকচার নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই দ্বিতীয় লেকচারে আমি যে বিষয়টা কভার করব সেটা হলো ভেক্টরকে আমরা কিভাবে যোগ করব, বা সাধারণ বীজগাণিতিক নিয়মে ভেক্টরকে আমরা যোগ করতে পারবো কি না, যদি না পারি তাহলে কেন পারবো না, এবং ভেক্টর যোগের সূত্রগুলো কি কি হতে পারে। ভেক্টর যোগের মূলত তিনটি সূত্র আমরা ইউজ করি। একটা হচ্ছে দুটো ভেক্টর যোগের ক্ষেত্রে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্রকে ইউজ করি। দুইয়ের বেশি অর্থাৎ একাধিক ভেক্টর বা দুই বা ততোধিক ভেক্টরকে যদি আমরা যোগ করে থাকি, দুইয়ের বেশি ভেক্টরকে যদি আমরা যোগ করে থাকি, সেক্ষেত্রে আমরা বহুভুজ সূত্র ইউজ করে থাকি। তাহলে কি সেই বহুভুজ সূত্র, কি সেই সামান্তরিক সূত্র, সেইগুলো সম্বন্ধে আমরা জানবো। আমরা ডিটেলসে স্টেপ বাই স্টেপ জানবো যে কেনই সামান্তরিক সূত্র বা ত্রিভুজ সূত্রে অবতারণা করতে হলো, এই সমস্ত বিষয় নিয়েই মূলত আমরা আলোচনা করব। তো প্রথমে জেনে নেওয়া যাক হোয়াই নর্মাল অ্যাডিশন ইজ নট পসিবল ফর ভেক্টর কোয়ান্টিটিস। তাহলে ভেক্টর কোয়ান্টিটিসের জন্য নর্মাল অ্যাডিশন বা সাধারণ যোগ সম্ভব নয়। কেন সম্ভব নয়? দেখো, উদাহরণের সাহায্যে প্রথমে জিনিসটাকে আমরা বোঝার চেষ্টা করি। মনে করো এখানে একটা বস্তা রয়েছে, ঠিক আছে? বস্তাটা দেখতে কেমন একটা হয়ে গেল, যাই হোক, মনে করো এখানে একটা বস্তা রয়েছে। এই বস্তাটার মধ্যে তুমি M1 পরিমাণ, যেখানে M1 হলো 30 কেজি, সেই 30 কেজি তুমি এই বস্তাটার মধ্যে চাল রাখলে। কি বললাম? চাল রাখলে, রাইস। তাহলে তুমি 30 কেজি এর মধ্যে কি রাখলে? চাল। আচ্ছা, ভালো। এবং এই বস্তাটারই মধ্যে তুমি মনে করো M2 পরিমাণ অর্থাৎ 20 কেজি তুমি কি রাখলে? ডাল রাখলে, মনে করলাম। তাহলে তুমি এই বস্তাটার মধ্যে M1 অর্থাৎ 30 কেজি চাল রেখেছ প্রথমে, তারপর তুমি আবার বস্তাটার মধ্যে M2 অর্থাৎ 20 কেজি ডাল রেখেছ। তাহলে বস্তার মধ্যে প্রথমে চালের একটা লেয়ার তৈরি হয়ে গেল, তারপর বস্তার মধ্যে আবার ডালটা পড়লো, তার একটা লেয়ার তৈরি হয়ে গেল। তাহলে বস্তাটার মধ্যে এখন টোটাল M পরিমাণ চাল এবং ডাল রয়েছে ধরে নিই। তাহলে বস্তাটির মধ্যে কত কেজি, যদি আমি তোমার কাছে জিজ্ঞাসা করে থাকি যে বস্তাটার মধ্যে কত কেজি পদার্থ আছে বা কতটা বস্তু রয়েছে, তাহলে সেই বস্তুর পরিমাণ তুমি কি বলবে? চালের পরিমাণ কত? 30 কেজি রেখেছিলাম, আর ডালের পরিমাণ কত? 20 কেজি রেখেছিলাম। তাহলে টোটাল কত কেজি হয়ে গেল? টোটাল হয়ে গেল 50 কেজি। তাহলে তুমি বলতে পারবে বস্তার মধ্যে টোটাল কত কেজি জিনিস আছে। তুমি বললে বস্তার মধ্যে টোটাল 50 কেজি জিনিস রয়েছে। এটা হলো নর্মাল অ্যাডিশন বা সাধারণ যোগ, বীজগাণিতিক নিয়মে সাধারণ যোগ, যেখানে তুমি সহজে যোগ করে 30 এবং 20 = 50 পেয়ে গেলে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে তুমি যোগ করেছো যে কোয়ান্টিটির, সেই কোয়ান্টিটিগুলো কি? সেই কোয়ান্টিটি হলো মাস। এটাও M2টাও কি? মাস। তাহলে তুমি যোগ করেছো কিসে? তুমি যোগ করেছো ভরে, তাই তো? এখানে মাস ইজ আ স্কেলার কোয়ান্টিটি। তাহলে মাসটা এখানে স্কেলার কোয়ান্টিটি। যেহেতু M1 এবং M2 দুটোই ভর এবং দুটোই স্কেলার কোয়ান্টিটি, তাহলে এই যোগটা হবে স্কেলার যোগ। তাহলে এই স্কেলার যোগটা সাধারণ বীজগাণিতিক নিয়মে আমরা করে ফেললাম, কিন্তু প্রবলেম তোমাদের তখনই হবে। দেখো, সাপোজ আমি বললাম যে একটি গাড়ি V1 গতিবেগ নিয়ে, এটা তার আদি বিন্দু, এখান থেকে শুরু করে সে কোনো একটা দিকে চলেছে। এই অ্যারো সিম্বল
দেখে তোমরা বুঝতে পারছো গাড়িটা ধরে নিই ওখানে চলেছে। যখন গাড়িটার গতিবেগ কত ধরেছি, v1 গতিবেগ দিয়ে চলেছে, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি ধরে নাও যে v1 ইকুয়াল টু, তুমি ধরে নিলে যে 3 মিটার আচ্ছা, গাড়ি না বলে তুমি একটা ব্যক্তির কথা ভাবো, যে একটি ব্যক্তি 3 কিলোমিটার পার আওয়ার বেগে কোনো একটা দিকে চলছে। তাহলে একজন ব্যক্তি যার গতিবেগটা v1 ভেক্টর দ্বারা আমরা প্রকাশ করেছি এবং ব্যক্তি 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যে কোনো একটা দিকে চলছে। আচ্ছা, এখানে আরেকটা ব্যক্তি ধরে নিই 4 কিলোমিটার পার আওয়ার বেগে একটা নির্দিষ্ট দিকে চলছে, এদিকে মনে করতে পারি। তাহলে আমরা যদি আগের ভিডিওটা খেয়াল করে থাকি, তাহলে দুটো ভেক্টর যখন আলাদা আলাদা বিন্দুতে অবস্থান করবে, এখানে এই যে ভেক্টরটা সেটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, এখানে যে ভেক্টরটা সেটা বি বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, তাই তো? তাহলে একজন ব্যক্তি বি বিন্দু থেকে যাত্রা শুরু করে এই যে রেখা আমরা অঙ্কন করেছি এই বরাবর 4 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, আরেকজন ব্যক্তি এই এ বিন্দু থেকে 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এই অ্যারো বরাবর চলছে, ঠিক আছে। তাহলে এই যে ব্যক্তি দুটো যাচ্ছে তাদের গতিবেগকে আমরা ভেক্টর রাশি রূপে প্রকাশ করলাম। এখন যদি আমরা বলি এই দুটো ব্যক্তির মিলিত গতিবেগ কত, অর্থাৎ গতিবেগের যোগফল কত, তাহলে আমরা কি বলবো? সিম্পলি আমরা বলবো যে প্রথম ব্যক্তির গতিবেগ v1 ভেক্টর এবং দ্বিতীয় ব্যক্তির গতিবেগ v2 ভেক্টর। তাহলে দুটো যোগ করলাম, যোগ করলে v1 ভেক্টর ইকুয়াল টু আমরা কত পেলাম? 3 কিলোমিটার, আর v2 ভেক্টর আমরা কত পেলাম? 4 কিলোমিটার। তাহলে যোগ করে দিলাম, যোগ করে দিলে হবে এত কিলোমিটার। আচ্ছা, তাহলে আমরা পেলাম 7 কিলোমিটার, তাই তো? তাহলে আমরা ভি ভেক্টর অর্থাৎ এদের মিলিত গতিবেগ পেলাম কত? 7 কিলোমিটার, which is absolutely not possible always। কি বললাম? যেটা সর্বদা একদমই সম্ভব নয়। তাহলে সাধারণ বীজগাণিতিক নিয়মে স্কেলার রাশির যোগফল খুব সহজেই পাওয়া যাচ্ছিল, কিন্তু এখানে দেখো ভেক্টরের যোগ আমরা 3 + 4 = 7 কিলোমিটার বসাতে পারবো না। কেন পারবো না সেটা দেখার চেষ্টা করি। দেখো এখানে 3টা কি? 3টা হচ্ছে এই যে ভি ভেক্টরের মান, অর্থাৎ মডিউলাস অফ v1 ভেক্টর ইজ ইকুয়াল টু 3। এখানে মডিউলাস অফ v2 ভেক্টর ইজ ইকুয়াল টু 4, তাই তো? তাহলে এদের কেবলমাত্র মান 3 আর এর মানটা 4, তাই তো? তাহলে আমরা মানের যোগ করলাম, যদি করি তাহলে ধরে নিই যে এই দুটোকে যোগ করে আমরা পাবো ভি ভেক্টর ইকুয়াল টু মডিউলাস অফ v1 ভেক্টর প্লাস মডিউলাস অফ v2 ভেক্টর। ধরে নিলাম আমরা এটা পাবো। কিন্তু এখানে আমি লিখলাম 3, এখানে আমি লিখলাম 4, কিন্তু সমস্যা একটা আছে। সমস্যাটা কোনটা? সমস্যাটা হলো যে এগুলো ভেক্টরের মানকে আমরা যোগ করেছি, তাহলে ভেক্টরের দিককে তো আমরা যোগ করিনি। তাহলে ভেক্টরের দিককে আমরা কিভাবে যোগ করব? তার মানে একটা জিনিস বোঝা যায় যে এই যে ভি ভেক্টর ইকুয়াল টু v1 ভেক্টর প্লাস v2 ভেক্টর, অর্থাৎ দুটো ভেক্টর মিলিত হয়ে যখন আরেকটা ভেক্টর গঠন করবে তখন কেবলমাত্র সেই দুটো ভেক্টরকে সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ করে দিলেই আমরা লব্ধি ভেক্টরটাকে পাবো না। আমরা লব্ধি ভেক্টরটাকে পাবো না। তার কারণ যে ভেক্টরের কেবলমাত্র মান নয়, সঙ্গে একটা ডাইরেকশন আছে, সেই জন্য সব সময় এই যোগটা পসিবল নয়। আমি বারবার বলছি সব সময় যোগটা পসিবল নয়। তার কারণ
সাধারণ যে যোগ এইটার উত্তরই 7 কিলোমিটার পার আওয়ার, এটা আসতে পারে কখন? 7 কিলোমিটার পার আওয়ার কখন আসতে পারে? যখন এই v1 এবং v2 ভেক্টরের মধ্যবর্তী কোণ শূন্য হয়ে যাবে তখন। আমরা প্রমাণ করে দেখাবো কেন সেটা হয়। তাহলে আমরা বললাম কি যে সাধারণ নিয়মে স্কেলার রাশিকে যেমন যোগ করা যায়, সাধারণ নিয়মে ভেক্টর রাশিকে যোগ করা যায় না। তার কারণ বিকজ ভেক্টর quantity has unique ডাইরেকশন। এই কথাটা ইম্পর্টেন্ট। কেন যোগ করা যায় না? তার কারণ ভেক্টর কোয়ান্টিটি হ্যাজ ইউনিক ডাইরেকশন। এই v1 ভেক্টর এবং এই v2 ভেক্টরের মধ্যবর্তী একটা কোণ থাকার কারণে, অর্থাৎ এদের নিজস্ব দিকের কারণে এদের মধ্যে একটা কোণ তৈরি হয়ে গেছে। সেই কোণ থাকার কারণে এবং এদের অভিমুখ থাকার কারণে এদের সাধারণ নিয়মে যোগ করা গেল না। শুধুমাত্র মানের যোগ সাধারণ নিয়মে করা যায়, কিন্তু মানের সঙ্গে সঙ্গে দিকের যদি অ্যাসোসিয়েশন থাকে তাহলে সেই দিকের যোগ আমরা সাধারণ নিয়মে করতে পারবো না। তাহলে সাধারণ নিয়মে করতে না পারলে কোন নিয়মে আমরা করতে পারবো? সেই অসাধারণ নিয়ম আমাদের খুঁজে বার করতে হবে, তাই তো? আচ্ছা, চলো সেটাই খুঁজে বার করা যাক। তাহলে আশা করি তোমরা এটা লিখে নিয়েছো। আমি এখান থেকে এইটুকু মুছে দিলাম। আচ্ছা, এবার দেখো, এই যে v1 ভেক্টর এবং v2 ভেক্টর, ধরে নিই এই দুটো ভেক্টর রয়েছে, তাহলে এদেরকে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে বললাম ভেক্টরের যোগ করার সময় তাদের কেবলমাত্র মানের খেয়াল রাখলে হবে না, তাদের অভিমুখেরও খেয়াল রাখতে হবে, তাই তো? তাই জন্য ভেক্টর দুটোর অভিমুখের মধ্যে কোণ কত সেটা আমরা প্রথমে জেনে নেব। তাহলে এই দুটো ভেক্টরের অভিমুখের মধ্যে কোণ কত জানতে গেলে প্রথমে কি করতে হবে? আগের ভিডিও তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা জানো যে প্রথমে এদের আদি বিন্দুগুলোকে মেলাতে হবে। কিভাবে মেলাতে হবে? তার নিয়ম হলো ভেক্টর দুটোর যে মান এবং যে অভিমুখ সেটা অপরিবর্তিত রেখে তাদের আদি বিন্দুকে মেলাতে হবে। অর্থাৎ এই ভেক্টরটার কথা যদি ভাবি, এই ভেক্টরটার দৈর্ঘ্য যদি এই মার্কারের সঙ্গে সমান হয়ে থাকে তাহলে, এবং এর অভিমুখ দেখো যদি এই ডাইরেকশনে হয়ে থাকে, তাহলে আমার এটাকে নাড়িয়ে এইভাবে নিয়ে যেতে হবে। তাতে তো আর পেনের দৈর্ঘ্য মানে মার্কারের দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, আর আমরা এমনভাবে নিয়ে যাব যেন অভিমুখটাও চেঞ্জ না হয়। তাহলে এখানে যদি নিয়ে যাই, নিয়ে মিশিয়ে দিই, তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত সেটা আমরা জেনে যাব। তো এখানে আমরা জিনিসটা আর একটু ভালো করে দেখে নিই। তাহলে মনে করলাম আমি এটাই v1 ভেক্টর এবং এই দিক বরাবর আমরা দিয়ে দিলাম এটাকে v2 ভেক্টর। তাহলে আমরা বলতে পারি যে v1 ভেক্টর এবং v2 ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? ধরে নিলাম আমরা কোণটা হলো আলফা। তাহলে v1 ভেক্টর এবং v2 ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে এই যে কোণ, মধ্যবর্তী কোণ আমরা জেনে নিলাম, তার মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কখন আমরা জানতে পারবো? ভেক্টর দুটো দিকের মধ্যে আমরা কোণ নির্ণয় করি। এই কোণের মাধ্যমেই আমরা এবার ভেক্টর দুটোকে খুব সহজেই যোগ করে নিতে পারবো, এবং তাতে ভেক্টরের দিক থাকার কারণে যোগের কোণ পরিবর্তনটা হচ্ছে সেটা তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক, দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা যে সূত্রটা শিখব সেটা হলো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা আমরা প্রথমে শিখি। তাহলে আমরা শিখব ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র আমরা শিখব। দেখো, ভেক্টরকে জ্যামিতিকভাবে প্রকাশ করার জন্য আমরা আগেই কি ভেক্টরের জ্যামিতিকভাবে প্রকাশ করার জন্য আমরা একটা রেখাংশ ইউজ করি, যাতে আমরা একটা অ্যারো সিম্বল দিয়ে থাকি। এটা আমরা আগেই শিখেছি। তো এখানে v1 ভেক্টরকে আমরা এই অ্যারো দ্বারা প্রকাশ করেছি, v2 ভেক্টরকে আমরা এই অ্যারোটা দ্বারা প্রকাশ করেছি।
এই দুটো ভেক্টর v1 ভেক্টর এবং v2 ভেক্টরকেই আমার কি করতে হবে, যোগ করতে হবে। চলো দেখে নেওয়া যাক কিভাবে এদের যোগ করা যায়। দেখো বলছে ত্রিভুজ সূত্র কি বলে, জ্যামিতিকভাবে কিভাবে আমরা যোগ করব ত্রিভুজ সূত্রের সাহায্যে দেখে নিই। ত্রিভুজ সূত্র বলে দুটি ভেক্টরকে যদি একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত পরপর দুটো বাহু দ্বারা সূচিত করা হয়। মানে কি, দুটো ভেক্টর আমরা লিখলাম, তাদের মধ্যবর্তী একটা কোণ আছে আলফা, সেটাও আমরা জানি, ভেক্টর দুটোর মান আমরা জানি, ঠিক আছে, এদের আমরা যোগ করব। তাহলে এসব ত্রিভুজ সূত্র টুত্র আবার কোথা থেকে কি এলো সেটা দেখার চেষ্টা। দেখো প্রথমে আমরা ক্রম বা অর্ডার সম্বন্ধে একটু ধারণা নিই। ক্রম বা অর্ডার বলতে কি বুঝি, মনে করো তুমি এই জায়গা থেকে যাত্রা শুরু করলে, স্টার্টিং পয়েন্ট তোমার স্টার্টিং। এখন তুমি এইখান থেকে এমনভাবে যাত্রা করে এখানে ফিরে আসবে যেন একটা ত্রিভুজ তৈরি হয়। তাহলে দেখো তুমি এখান থেকে স্টার্ট করলে, করে এই দিকে গেলে, তার মানে তোমার অভিমুখ কোন দিকে ছিল, এই দিকে ছিল। এখন তুমি এখান থেকে এই দিকে এলে, তাহলে এখন তোমার অভিমুখ কোন দিকে হয়ে গেল, এদিকে। এখন ত্রিভুজটা যদি সত্যি সত্যি কমপ্লিট করতে হয় তাহলে তোমার কি করতে হবে, তৃতীয়বার থার্ড টাইম তোমার কি করতে হবে, এখান থেকে এখানে আসতে হবে, অর্থাৎ এই দিকে আসতে হবে। তাহলে এইটাই ছিল ফার্স্ট মুভমেন্ট, এটাই ছিল তোমার সেকেন্ড মুভমেন্ট, এটাই ছিল তোমার থার্ড মুভমেন্ট, তাই তো। এখন ত্রিভুজ সূত্র বলে যে দুটি ভেক্টরকে, এই যে তোমার ফার্স্ট মুভমেন্ট হয়েছিল এবং সেকেন্ড মুভমেন্ট হয়েছিল, এই বরাবর দুটো ভেক্টরকে আমরা লিখে দেবো। দেখি যে দুটো ভেক্টরকে যোগ করতে হবে তাদের ওখানে আমরা লিখে দেবো। এবার দেখো তুমি এখান থেকে যাত্রা শুরু করেছো, মানে তুমি যদি এ বলি, এটা তুমি এ থেকে বিতে যাচ্ছ, বি থেকে সিতে যাচ্ছ, তারপর সি থেকে এতে আসছো, এটা খেয়াল রাখবে। যদি তোমার যাত্রা এই প্যাটার্ন ফলো করে, অর্থাৎ তুমি প্রথমে এর থেকে বিতে গেলে, তারপর তুমি বি থেকে সিতে গেলে, প্রথমে তুমি এ থেকে বিতে গেলে, তারপর তুমি বি থেকে সিতে গেলে, তারপর তুমি সি থেকে এতে এলে, সেইটাকে বলা হয় সমক্রমে যাত্রা। এটা আমরা মার্ক করে রাখলাম, এখন একটু পরে কাজে লাগবে। তাহলে যদি তুমি অর্ডার মেনটেন করো, সেম অর্ডার মেনটেন করো বা সমক্রমে যাত্রা করো, তবে তোমার এ থেকে বিতে গিয়ে বি থেকে সিতে যেতে হবে, সি থেকে তোমার এতেই আসতে হবে। কিন্তু ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন কি বলে, যে যে দুটো ভেক্টরকে যোগ করতে হবে তাকে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত, অর্থাৎ অর্ডারলি টেকেন দুটো বাহু বরাবর আমরা সূচিত করব। মানে কিরকম, সাপোজ আমাদের v1 ভেক্টর এবং v2 ভেক্টরকে যোগ করতে হবে। আমি এই একটা বাহু অঙ্কন করলাম, যেটা ত্রিভুজের একটা বাহু, এটাকে আমি বললাম v1 ভেক্টর, ঠিক আছে। তাহলে ত্রিভুজের একটা বাহু আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম, একটা বাহু ওই দিক বরাবর আমরা নিয়েছি। আচ্ছা, তাহলে একটা বাহু দ্বারা সূচিত করলাম। আবার অর্ডারলি টেকেন আরেকটা বাহু বরাবর আমার কি করতে হবে, আরেকটি ভেক্টরকে সূচিত করতে হবে, যাকে যোগ করতে হবে। তাহলে ধরে নিলাম v2 ভেক্টরকে যোগ করতে হবে, তাহলে v2 ভেক্টরকে এখানে নিতে হবে। এবার বলছে যে থার্ড টাইম আমরা যদি অর্ডারলি আসতাম, তাহলে এখান থেকে আমাদের এইদিকে আসতে হতো, কিন্তু থার্ড টাইম আমাদের মুভমেন্ট হবে, অর্ডারটা ব্রেক করে দেবো, আমরা ভেঙে দেবো। মানে থার্ড টাইম আমরা কি করব, বিপরীত ক্রমে যাব। এই যে আমরা গেলাম, এইটাকে বলা হয় বিপরীত ক্রমে যাত্রা। তাহলে ডাইরেকশনটা কোন দিকে হবে, এই দিকে। যদি আমরা অর্ডার মেনটেন করতাম তাহলে এটা এইদিকে গেল, এটা এইদিকে গেল, তারপর এখান থেকে আমার ফিরতে হতো, কিন্তু আমি ফিরবো না, ওই ডাইরেকশনে যাব, ঠিক আছে। তবেই আমরা বলবো যে দুটো ভেক্টর এই ত্রিভুজটার ক্রমানুসারে গৃহীত পরপর দুটো বাহু বরাবর আমরা রেখেছি বা সূচিত করেছি। বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু যেটা রয়েছে, সেটা
এই দুটো ভেক্টরের যোগফলকে প্রকাশ করে। তাহলে ধরে নিলাম এই দুটো ভেক্টরের যোগফল হলো ভি ভেক্টর, তাহলে এটা নিশ্চয়ই ভি ভেক্টরকে সূচিত করবে। তাহলে এটা নিশ্চয়ই ভি ভেক্টরকে সূচিত করবে, ঠিক আছে। আচ্ছা চলো, এইবার আমি একটা নামকরণ করলাম, এটার নাম দিলাম এ ধরে নিই, এটা বি, এটা সি, এরকম আমরা নামকরণ করলাম। এখন আমাদের কি করতে হবে, জ্যামিতিকভাবে এই যে ভি1 ভেক্টর আর ভি2 ভেক্টরকে আমাদের যোগ করতে হবে। আমরা বলেছিলাম যে সাধারণ নিয়মে যোগ করলে 3 আর 4 মিলে 7 হতো, যোগফল 7 হতো, কিন্তু এখানে তা হবে না, ভেক্টরের যেহেতু ডাইরেকশন আছে সেই জন্য তা হবে না। তাহলে কেন হবে না সেটাই আমরা দেখার চেষ্টা করি। চলো, এবার জ্যামিতিকভাবে ব্যাখ্যা করার জন্য, মানে যোগটা নির্ণয় করার জন্য আমরা কি করলাম, এখান থেকে এই বাহুটাকে বিবর্ধিত করলাম, করে এই সি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করলাম, যেটা মনে করি বি বিন্দু থেকে বিবর্ধিত অংশের উপরে ডিতে ছেদ করলো। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে ভি1 ভেক্টর এবং ভি2 ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। এখানে আমরা ধরে নিয়েছিলাম যে ভেক্টর দুটো নিজেদের মধ্যে কত কোণ করে রেখেছে, আলফা কোণ করে রেখেছে। এবার দেখো, তাহলে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কোনটা হবে, এখানে এই ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ আমরা কোনটা নেব, আমরা কোণ এইটা নিতে পারি, তাই তো? একদমই না, অবশ্যই না। কেন? দেখো, ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ বলতে সবসময় ভেক্টরদ্বয়ের অভিমুখের মধ্যে কোণ বোঝায়। তা ভালো করে দেখো, ভি1 ভেক্টরের অভিমুখ কোন দিকে, এই দিকে, ভি1 ভেক্টরের অভিমুখ এই দিকে, আর ভি2 ভেক্টরের অভিমুখ এই দিকে। তাহলে অভিমুখের মধ্যবর্তী কোণ বলতে আমরা কোনটা বুঝবো, এই যে কোণটা রয়েছে আমরা সেটাকে বুঝবো, ঠিক আছে। তাহলে ভেক্টরদ্বয়ের অভিমুখের মধ্যে কোণ, সেটাই কিন্তু মূলত অ্যাঙ্গেল। এবার তোমরা খুব সহজে আগের জিনিসটা পড়ে আসলেই বুঝতে পারবে। ধরো এই যে এ বিন্দু থেকে ভেক্টরের আদি বিন্দুটা, এই যে ভি1 ভেক্টরের আদি বিন্দুকে এ, এই এটাকেই তুলে নিয়ে তুমি যদি বিতে গিয়ে বসিয়ে দিতে, তাহলেই তুমি দেখতে পেতে এদের মধ্যবর্তী কোণ এটাই হতো আলফা, ঠিক আছে। তাহলে এটা মাথায় রাখতে হবে, যার জন্য ফার্স্ট ভিডিওতে আমি আদি বিন্দু সম্বন্ধে এত বারবার বলার চেষ্টা করেছি যে আদি বিন্দু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আদি বিন্দুকে ম্যাচ করার পরেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত সেটা আমরা সহজেই জেনে নিতে পারি। তো চলো, এটা তাহলে আমরা বলতে পারি আলফা, অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এটাই হলো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক কিভাবে আমরা যোগটা করব। তার আগে আমরা কিছু ডিটেলস এখান থেকে লিখে নিই। দেখো, এ থেকে বি পর্যন্ত যে আমরা বাহু রেখাংশটা নিয়েছি এ থেকে বি পর্যন্ত, সেটা ভি1 ভেক্টরকে সূচিত করেছে, ঠিক আছে। এ থেকে বি পর্যন্ত যে বাহুটা নিয়েছি সেটা ভি1 ভেক্টরকে সূচিত করেছে। এবার দেখো, যদি এ বি ইকুয়াল টু, এ বির মান কত যদি আমরা বলতে চাই, তাহলে এ বির মান কত, এ বির মান হলো ভি1, তার কারণ ভি1 ভেক্টরের মান কত, ভি1, তাহলে এ বি ইকুয়াল টু আমরা বলতে পারি ভি1। বিসি ইকুয়াল টু কত, বিসি ইকুয়াল টু হলো ভি2, ঠিক আছে। এবং এসি ইকুয়াল টু কত, এসি ইকুয়াল টু হলো ভি, ধরি। আচ্ছা, এবার এসি ইকুয়াল টু ভি হলো। এবার আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে যোগফলটা রয়েছে ভি ভেক্টর ইকুয়াল টু ভি1 ভেক্টর প্লাস ভি2 ভেক্টর, এটা। তাহলে এই যোগফলটা নির্ণয় করা, অর্থাৎ এই যে ভি ভেক্টরের মান কত হবে, এটা তো ভি ভেক্টর, এই ভেক্টরের মান কত হবে সেটা নির্ণয় করা, অর্থাৎ ভিটাকে নির্ণয় করা, ঠিক আছে। তো সাধারণভাবে এখানে আমরা যে দুটো ত্রিভুজ পেলাম, দেখো একটা বড় ত্রিভুজ আমরা পেয়েছি, ট্রায়াঙ্গেল এ সি ডি। আরেকটা দেখো আমরা স্মল ট্রায়াঙ্গেল পেয়েছি, প্রথমে স্মলটা লিখি, কেন স্মলটা লিখছি তা কাজে লাগবে, সুবিধা হবে। বি সি ডি, এরকম একটা ট্রায়াঙ্গেল আমরা পেয়েছি না, বি সি ডি, যেটা অবশ্যই একটা
রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য এখানে আমরা কাজে লাগাতে পারি। তাহলে আমরা বলতে পারি লম্ব স্কোয়ার অর্থাৎ সিডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ বিডি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার। এটা আমরা জানি, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার ত্রিভুজ এ সি ডি থেকে কি লেখা যায় দেখি। এ সি ডি থেকে পাই, এ সি ডি থেকে কি পাবো? লম্ব স্কোয়ার অর্থাৎ সিডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার। পেলাম? আচ্ছা, এবার ভালো করে খেয়াল করলে দেখো এই এসি অর্থাৎ ভি এর ভ্যালুটাই কত সেটাই কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তো ঠিক আছে, এসি স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি সিডি স্কোয়ার প্লাস, দেখো এই যে এডিটা রয়েছে ভালো করে হিসাব করো, এডি মানে আমরা এবি মানে এ থেকে বি পর্যন্ত প্লাস বি থেকে ডি পর্যন্ত, তাহলে এ থেকে বি পর্যন্ত এবং বি থেকে ডি পর্যন্ত এই দূরত্ব দুটো যদি যোগ করি তবেই আমরা এডি পেয়ে যাব। তাহলে এডিটা আমরা এবি প্লাস বিডি এই ফর্মে লিখতে পারি। তাহলে এডির জায়গায় আমি লিখলাম এবি প্লাস বিডি এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ইকুয়াল করলে আমরা কি পাবো? আমরা পাবো এখান থেকে আমরা পাবো সিডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি বি স্কোয়ারটা আগে লিখছি, তাহলে বিডি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি ইন্টু বিডি। দেখো এটা আমরা লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটাই আমরা একটু সাজিয়ে লিখলাম। এবার তুমি ভালো করে খেয়াল করো, ফার্স্ট ট্রায়াঙ্গেল থেকে তুমি এই শর্তটা অলরেডি পেয়ে গেছো। ফার্স্ট ট্রায়াঙ্গেল থেকে তুমি কি পেয়েছো? সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে সেটা দ্বারা এটাকে রিপ্লেস করা যেতে পারে। তাহলে বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু বিডি, এটা তুমি লিখতে পারো। এখন এটা যদি তুমি লিখতে পারো তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি। কি লিখতে পারি দেখি? দেখো এই বিসি স্কোয়ার তার ভ্যালু তোমার জানা আছে কি নেই? দেখো বিসির মান, এই যে যা ক্যালকুলেশন আমরা করছি এখানে তো শুধু মানের হিসাব আমরা করছি। তাহলে বিসির মান কত? V2। দেখো বিসির মান V2, এবির মান কত? V1। তাহলে বিসি এবং এবিটা তুমি জানো, কিন্তু বিডির মান কত? এই যে বিডি, সেই বিডির মানটা কি তুমি জানো? জানো না, তোমার বলা নেই। তাহলে বিডির মানটা তোমার যা কিছু ইনফরমেশন আমরা জানি তার থেকে খুঁজে বার করতে হবে। তাহলে দেখো আমরা এই V1 এবং V2টা জানি, কেননা দুটো ভেক্টর আমাদের দেওয়া রয়েছে যাদেরকে যোগ করতে হবে, তাদের মান নিশ্চয়ই আমাদের জানা আছে। যোগফলটা কত সেইটা জানা নেই, সেটা আমাদের জানতে হবে। এখন ভেক্টর, যেহেতু ভেক্টরের ডাইরেকশন আছে, সুতরাং ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী একটা কোণ আছে, সেটাও আমাদের বলে দিয়েছে, কোণটা হচ্ছে আলফা, তাই তো? তাহলে আমাদের কাছে আর একটা অস্ত্র রয়েছে কি, যে আলফাটা আমাদের জানা আছে, তাই তো? তাহলে এই যে বিডির ভ্যালু আলফার নিরিখে আমরা যদি বার করতে পারি তাহলেই হয়ে যাবে। তাই ভালো করে খেয়াল করে দেখো, তুমি যদি এই বিসিডি ত্রিভুজের কথা ভাবো, এই যে বিসিডি ট্রায়াঙ্গেল রয়েছে বিসিডি, তাহলে সেখানে এটা আলফা। তাহলে তুমি দেখো, তুমি যদি এই আলফাটার কোসাইন নাও, তুমি যদি বলো আলফাটার কোসাইন নিয়ে থাকো, দেখো তুমি এখানে কজ আলফা ইকুয়াল টু কি লিখতে পারবে? ভূমি বাই অতিভুজ। তাহলে বিসিডি ত্রিভুজের ভূমি কত? বিডি, তাহলে লিখলাম বিডি বাই অতিভুজ কত? বিসি, তাহলে অতিভুজটা লিখলাম বিসি। অতএব তুমি কি পেলে? বিডি ইকুয়াল টু বিসি কজ আলফা, এটা তুমি পেয়ে গেলে।
তাহলে দেখো অতএব তুমি লিখতে পারবে এখান থেকে, অতএব বিডি ইকুয়াল টু বিসির ভ্যালু কত, বিসির ভ্যালু হচ্ছে ভি2, তাহলে ভি2 কজ আলফা, এটা তুমি লিখতে পারবে। তাহলে এখান থেকে দেখো তুমি বিডির ভ্যালুটা তোমার জানা টার্মের ভিত্তিতে কনভার্ট করতে পারলে, কেননা আলফা তোমার জানা আছে, ভি2 তোমার জানা আছে, তাই তো। তাহলে এখান থেকে এই ইকুয়েশনটাই আমরা এবার কি লিখতে পারবো দেখ, বিসি, বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার মানে ভি2 স্কোয়ার, এবি স্কোয়ার মানে ভি1 স্কোয়ার, তাই তো। তাহলে আমি একটু আগে পিছিয়ে করে লিখছি, ভি1 স্কোয়ার প্লাস ভি2 স্কোয়ার প্লাস 2 ইন্টু ভি1 ইন্টু, এবার দেখি এবি, এবির মানটা ভি1 নিয়েছিলাম, ভি1টা বসিয়ে দিলাম, বিডি, বিডি ইকুয়াল টু কত, ভি2 কজ আলফা, তাহলে ভি1 ভি2 কজ আলফা, ঠিক আছে। তাহলে সেইটা ইকুয়াল টু আমরা কি পেলাম, এসি স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু আমরা এটা পেলাম, তাই তো। এবার এটাকে আমরা এই দিকে লেখার চেষ্টা করি। তাহলে এবার দেখো এই যে এসি স্কোয়ার আমরা পেলাম, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে অতএব এখান থেকে আমরা এটাকে এখানে যদি নিয়ে যাই, তাহলে অতএব এসি ইকুয়াল টু আমরা বলতে পারবো রুট ওভার অফ ভি1 স্কোয়ার প্লাস ভি2 স্কোয়ার প্লাস 2 ভি1 ভি2 কজ আলফা। তাহলে দেখো আগে যখন আমরা সাধারণ নিয়মে যোগ করছিলাম m1 প্লাস m2 খুব সহজেই যোগ হয়ে যাচ্ছিল, কিন্তু ভেক্টরের ডাইরেকশন থাকার কারণে এদের যোগফল এসি ইকুয়াল টু কি বার হলো, এটা বার হলো। তাহলে এসি ইকুয়াল টু কত ধরেছিলাম, ভি, তাহলে ভি ইকুয়াল টু কি পাওয়া গেল, রুট ওভার অফ ভি1 স্কোয়ার প্লাস ভি2 স্কোয়ার প্লাস 2 ভি1 ভি2 কজ আলফা, এটা আমরা পেলাম। এবার তুমি ভালো করে খেয়াল করো যোগফলটা কি কি পরিবর্তন আসছে। আমরা এটাকেই ইকুয়েশন 1 মেনে নিলাম, ঠিক আছে। এবার দেখো এই আলফা ভেক্টরের দিক, দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে কত ডিগ্রি কোণে বা দুটো ভেক্টর কোন দিকে যাচ্ছে তার উপরে ভিত্তি করে তো তাদের মধ্যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, তাই না। তার মানে অ্যাঙ্গেল ইজ ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড টু দ্য ডাইরেকশন অফ বোথ দ্য ভেক্টর। তাহলে দুটো ভেক্টরের যে ডাইরেকশন রয়েছে সেই ডাইরেকশন অনুসারে তাদের মধ্যবর্তী কোণটা ঠিক হবে, তাই তো। আর সেই কোণটার ভিত্তিতেই ঠিক হবে যোগফল কত হবে, তাই না। তাহলে ডাইরেকশনের উপরে যোগফল ডিপেন্ড করে, এটা বুঝলাম। কিভাবে ডিপেন্ড করে সেটা বুঝিনি, তাহলে সেটা বোঝার চেষ্টা করি। দেখো কেস 1, আমরা কেস 1 বোঝার চেষ্টা করি। 1 নম্বর কেসে কি হতে পারে, মানে আমরা ডিফারেন্ট কেস ফেস করব। 1 নম্বর কেসে কি হতে পারে, দেখো যদি এই ভি1 ভেক্টর, আমরা এখানে দেখো নর্মালি ধরে নিলাম ভি1 এবং ভি2 আলফা কোণ করে রয়েছে, কিন্তু আমরা এবার স্পেশাল কেসগুলোকে দেখছি। যদি এই ভি1 এবং ভি2 দুটো ভেক্টরই পরস্পরের সঙ্গে একরেখীয়ভাবে একই ডাইরেকশনে কাজ করত, তখন আলফা ইকুয়াল টু কত হতো, 0 হতো। দুজন একই ডাইরেকশনে যাচ্ছে, তাহলে তাদের অভিমুখের মধ্যে কোণ কত, 0, তাদের মধ্যে কোণই নেই। বা এই দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরালেও যেত, এরকমভাবে দুটো ভেক্টর যদি সমান্তরালেও যেত, ভি1 ভেক্টর এবং ভি2 ভেক্টর দুটো যদি সমান্তরালেও যেত, তাহলেও তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হতো, আলফা ইকুয়াল টু 0 হতো। দুটো ভেক্টর সমান্তরালভাবে যদি যাতায়াত করে, তাহলে তাদের মধ্যবর্তী কোনো কোণ তুমি কখনোই পাবে না, তার কারণে সমান্তরাল রেখা কোনোদিনই মিট করে না। মিট না করলে, পেছন দিকে হোক বা সামনের দিকে হোক, মিট না করলে তো তুমি কোণ পাবে না, তাই কোণ ইকুয়াল টু 0। তাহলে কেস 1 আমরা কি পেলাম দেখি। অতএব ফ্রম ইকুয়েশন 1 আমরা কি বলতে পারি দেখি, ভি ইকুয়াল টু রুট ওভার অফ ভি1 স্কোয়ার প্লাস ভি2 স্কোয়ার প্লাস 2 ভি1 ভি2 কজ 0 ডিগ্রি, তাই তো। এখন cos 0 ভ্যালু কত, cos 0 ভ্যালু কত, 1, cos 0 ভ্যালু 1। তাহলে 1 যদি হয়ে থাকে, তাহলে এটাকে কেমন ভাবে লিখবো, ভি1 স্কোয়ার প্লাস ভি2 স্কোয়ার প্লাস 2 ভি1 ভি2
এটা লিখলাম। তাহলে দেখো কি সূত্রে পড়ে গেল, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে রুট ওভার অফ v1 প্লাস v2 এর হোল স্কোয়ার, এই ফর্মে এটাকে আমরা লিখতে পারবো। অতএব এটাকেই আমরা লিখতে পারবো কি, অতএব ফাইনালি আমরা লিখতে পারবো v ইজ ইকুয়াল টু v1 প্লাস v2, এটা আমরা লিখতে পারবো। তাহলে আমরা বুঝলাম যে সেক্ষেত্রে ভেক্টরদ্বয়, যদি ভেক্টরদ্বয় পরস্পরের সঙ্গে কোনো কোণ না করে থাকে, অর্থাৎ 0 ডিগ্রি কোণে থাকে, তবে তাদের যোগফল কেবলমাত্র তাদের মানের যোগফলের সঙ্গে সমান হবে। অর্থাৎ এক্ষেত্রে যোগফল আমরা কি কি নিয়েছিলাম, 3 এবং 4, তাহলে 3 প্লাস 4 ইকুয়াল টু এত কিলোমিটার পার আওয়ার, তাহলে সেক্ষেত্রে হবে 7 কিলোমিটার পার আওয়ার। যখন ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, যখন ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তাহলে যদি কোণ 0 ডিগ্রি না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে আশা করি এত সময় এটা তোমরা লিখে ফেলেছো। তাহলে এটা এবার আমি মুছে দিচ্ছি, দিয়ে এখানে স্পেশাল কেস 2 আমরা লিখছি। চলো তাহলে এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি, কেস 2 দেখি। কেস 2 দেখো, যদি এই ভেক্টরদ্বয় পরস্পরের সঙ্গে 180 ডিগ্রি কোণে থাকতো তখন কি হতো। দেখো ভেক্টরদ্বয় পরস্পরের সঙ্গে 180 ডিগ্রি বলতে ধরো এটা ভেক্টরের আদি বিন্দু, তাহলে আদি বিন্দু থেকে একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, তা না হলে তো আর 180 ডিগ্রি হবে না। তাহলে ধরে নিই এটা v1 ভেক্টর আর এটা v2 ভেক্টর, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, আবারও ইকুয়েশন 1 থেকে আমরা কি পাবো, ইকুয়েশন 1 থেকে v ইকুয়াল টু আমরা পাবো কত, v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস 2v1 v2 cos of 180 ডিগ্রি। তাহলে cos of 180 এর ভ্যালু কত, -1, এটা তোমাদের মনে রাখতেই হবে। তাহলে v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস 2v1 v2 ইন্টু -1, এটা লিখলাম। তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম, এখানে একটা সূত্র পেলাম। সূত্রটা কি, সূত্রটা হলো v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার মাইনাস 2v1 v2, তাই তো। তাহলে সেক্ষেত্রে সূত্রটা কি হলো, রুট ওভার অফ v1 মাইনাস v2 এর হোল স্কোয়ার। অতএব v ইকুয়াল টু কত পেলাম, v1 মাইনাস v2, তাই তো। রুট রয়েছে, তাহলে প্লাস মাইনাস যে কোনো ভ্যালু হতে পারে। আচ্ছা, তাহলে v ইকুয়াল টু v1 মাইনাস v2, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো যে সেক্ষেত্রে ভেক্টরের ভ্যালু কত হচ্ছে, রুট থেকে বেরিয়েছে, প্লাস মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাস v1 প্লাস v2। তাহলে দেখো এক্ষেত্রে যদি আমরা 3 থেকে 4 মাইনাস করে থাকি, তাহলে গতিবেগ হবে এত কিলোমিটার পার আওয়ার, তাই তো। অতএব কত হবে, -1 কিলোমিটার পার আওয়ার, তাই তো। বা 4 থেকে যদি আমরা 3 মাইনাস করি, বা কত হতে পারে, 4 থেকে 3 মাইনাস করি, তাহলে আমাদের কত হতে পারে, +1 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই ভেলোসিটিটা হতে পারে 1 কিলোমিটার পার আওয়ার, তাই তো। তাহলে আমরা কি বুঝলাম, যে যদি এবার v2 থেকে v1টা মাইনাস করি, তাহলে +1 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা দেখতে পেলাম এখানে যখন ভেক্টর এডিশন হয়েছিল তখন ভেক্টর দুটো যখন একই ডাইরেকশনে গিয়ে যোগ হয়েছিল, তখন হয়েছিল 7 কিলোমিটার পার আওয়ার গতিবেগ, তাই তো, গতিবেগের মান। কিন্তু যখন ভেক্টর দুটো পরস্পর বিপরীত ডাইরেকশনে প্রযুক্ত হলো, তখন কিন্তু বেগটা হয়ে গেল -1 কিলোমিটার পার আওয়ার, তাই তো। বেগের জায়গায় তোমরা যদি এখানে বল ভাবতে, তাহলে আরো সহজভাবে তুমি ভাবতে পারতে, ওদিক বরাবর কেউ একজন টানছে
অর্থাৎ দড়ি টানাটানি খেলায় দু দল ভাগ হয়ে গেল, এক দল একদিকে টানছে, দেখা গেল 4 নিউটন বল দ্বারা, আরেক দল এদিকে টানছে, দেখালো 4 নিউটন খুব কম বল হয়ে যাচ্ছে, দেখালো এক সাইডে 400 নিউটন বল কেউ প্রয়োগ করছে, আর একদিকে 300 নিউটন কেউ একজন বল প্রয়োগ, মানে একজন নয় একাধিক জন মিলে বল প্রয়োগ করছে। তাহলে দুপক্ষ একদিকে 300 নিউটন বল প্রযুক্ত হচ্ছে আর একদিকে 400 নিউটন। স্বাভাবিক ব্যাপার, তুমি বলো কোন দল জিতবে? যেদিকে 400 সে তারা জিতে যাবে, তাই তো? এবার দেখো দড়ির উপরে বল কতটা প্রযুক্ত হলো, দুটো দল কিন্তু, একটা দল 400 নিউটন বল প্রয়োগ করেছে আর একটা দল 300 নিউটন বল প্রয়োগ করেছে, তাই তো? কিন্তু এই বলের এফেক্টিভ মান কত হবে? 400 মাইনাস 300, তাহলে 100। তাহলে এরকমভাবেই কিন্তু ক্যালকুলেটটা আমাদের করতে হবে। অর্থাৎ বল দুটো প্রযুক্ত হলেও, মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত তার উপরে ডিপেন্ড করে যে তাদের যোগফল বা লব্ধি কত হবে। আচ্ছা, এখন আরেকটা স্পেশাল কেস আমরা দেখে নিই। যদি এই ভেক্টর দ্বয় পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতো তখন কি হতো? তাহলে আমরা এবার এটা মুছে দিচ্ছি। তাহলে যদি ভেক্টর দ্বয় পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতো তাহলে কি হতো, এবার আমরা সেটা দেখার চেষ্টা করি। তাহলে সেটাকে আমরা বলবো কেস 3। তাহলে এটাকে আমরা বললাম কেস 3। when two vector is at 90 degree angle, v1 ভেক্টর এবং এটা মনে করি v2 ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সেক্ষেত্রে এখান থেকে আমরা কি লিখতে পারবো? ফ্রম ইকুয়েশন 1 v ইকুয়াল টু আমরা লিখতে পারবো রুট ওভার অফ v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস 2 v1 v2 cos কত 90 ডিগ্রি। অ্যান্ড cos 90 এর ভ্যালু কত তোমরা জানো? cos 90 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে সেক্ষেত্রে রুট ওভার অফ v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার, এটাই পাওয়া যাবে ভির ভ্যালু। অতএব v ইকুয়াল টু পাওয়া গেল কত? রুট ওভার অফ v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার, এটাই পাওয়া গেল ভির ভ্যালু। তাহলে দেখো আমরা যে উদাহরণটা নিয়েই কাজ করছিলাম সেক্ষেত্রে দেখো আমরা v ইকুয়াল টু কত পাচ্ছি? তাহলে v ইকুয়াল টু পাচ্ছি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এই কারণের জন্যই উদাহরণটা এরকম নেওয়া হয়েছিল। তাহলে 9 প্লাস 16, তাহলে কত পেলাম? রুট ওভার অফ 25, তাই তো? তাহলে v ইকুয়াল টু কত পাবো? v ইকুয়াল টু পাবো প্লাস মাইনাস 5 কিমি পার আওয়ার। তাহলে তুমি দেখতে পেলে একবার গতিবেগের যোগফল পাওয়া গেল 7, 4 আর 3 যোগ করলে 7, আর একবার পাওয়া যাচ্ছে প্লাস মাইনাস 5, আবার একবার পাওয়া যাচ্ছে প্লাস মাইনাস 1, তাই না? তার মানে দেখো ভেক্টরের দিক থাকার কারণে তারা নিজেদের মধ্যে কোন দিকে, নিজেদের মধ্যে পরস্পর কোনটা করে রাখবে, অর্থাৎ নিজেরা কোন অভিমুখে যাবে তার উপরে ভিত্তি করে তাদের যোগফল পাল্টে যাচ্ছে, তাই না? তাই কিন্তু তুমি যদি ওই যে চাল এবং ডালের হিসেবটা করো তাহলে কি হবে? বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ সেটাই হচ্ছে কি হলো? ভর। তাহলে ভর কখনো কিন্তু পরিবর্তন হবে না, ওর কোনো ডাইরেকশনও নেই। তাহলে কি হবে? ওদের যোগফল সবসময় অপরিবর্তিত থাকবে, কিন্তু ভেক্টরের দিক থাকার কারণে তারা কোন দিকে প্রযুক্ত হচ্ছে তার উপরে ভিত্তি করে ভেক্টরের কিন্তু তুমি দেখতে পেলে যে কি হয়, যোগফল বিভিন্ন সময় বিভিন্ন রকম আসতে পারে। ঠিক আছে, তাহলে আজকের লেকচারে আমরা ত্রিভুজ সূত্রটা কমপ্লিট করলাম। এবার আমরা নেক্সট লেকচারে কি করব? সামান্তরিক সূত্র এবং বহুভুজ সূত্র একসঙ্গে কভার করে দেবো। ওটা লেকচার 3-তে আসবে, কেননা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, তোমরা হয়তো বিরক্ত হয়ে যাবে। যদিও পড়াশোনার ক্ষেত্রে বিরক্ত হওয়াটা উচিত নয়, কিন্তু তবুও ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো করে পড়াশোনা করো। যদি এর মধ্যে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব বা তোমাদেরকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।